স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি ডক্টর স্বর্ণদীপ রায় আজকে তোমাদের স্বাগত জানাই ছায়া স্মার্ট ক্লাসে। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পুষ্টি। পুষ্টি এই টপিকটি তোমরা পাবে ক্লাস 9-এর তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার মধ্যে। এই টপিকটি সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে ছায়া প্রকাশনীর নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ টেক্সটবুক এবং জীবনবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটি থেকে। এছাড়া ছায়া স্মার্ট ক্লাস তো তোমাদের সঙ্গে রইলই। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের এই ক্লাসটি হলো আমাদের পুষ্টি সংক্রান্ত আলোচনার দ্বিতীয় পর্ব তথা দ্বিতীয় ক্লাস। পুষ্টি সংক্রান্ত আলোচনার আমাদের গত পর্বে অর্থাৎ গত ক্লাসে আমরা পড়েছিলাম সাবটপিক 1 অর্থাৎ পুষ্টির ধারণা এবং সাবটপিক 2 অর্থাৎ পুষ্টির প্রকারভেদ। আজকের ক্লাস আমরা শুরু করব সাবটপিক নাম্বার 3 অর্থাৎ হলোজৈবিক পুষ্টি থেকে। চলো তাহলে আরম্ভ করা যাক আজকের আমাদের ক্লাস। সাবটপিক 3 হলোজৈবিক পুষ্টি। প্রথমেই আমরা জানব হলোজৈবিক পুষ্টির সংজ্ঞা। হলোজৈবিক পুষ্টি কাকে বলে? হলোজৈবিক পুষ্টি হলো পুষ্টির একটি বিশেষ প্রকারভেদ যেখানে জীব তরল বা কঠিন খাদ্য গ্রহণ করে এবং নির্দিষ্ট কতগুলি পর্যায়ের মাধ্যমে তার দেহে পুষ্টি সুসম্পন্ন হয়। হলোজৈবিক পুষ্টির মোট 5টি পর্যায় রয়েছে। এই পর্যায়গুলি হলো খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ। হলোজৈবিক পুষ্টির প্রথম পর্যায়টি হলো খাদ্য গ্রহণ। এই পর্যায়ে জীব তার পরিবেশ থেকে জটিল খাদ্য গ্রহণ করে। মুখবিবর, চোয়াল, জিভ, দাঁত ইত্যাদির সাহায্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। মানুষের ক্ষেত্রে অবশ্য এক্ষেত্রে হাতেরও একটি ভূমিকা রয়েছে, কারণ মানুষ হাতের সাহায্যে এই খাদ্য গ্রহণ প্রক্রিয়াটি সম্পন্ন করে। হলোজৈবিক পুষ্টির দ্বিতীয় পর্যায়টি হলো পরিপাক। এই পর্যায়ে জীব তার দেহে গৃহীত জটিল খাদ্যকে বিভিন্ন পরিপাক রসে উপস্থিত উৎসেচক সমূহের সাহায্যে সরল খাদ্যে পরিবর্তিত করে। মুখবিবর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রে উপস্থিত বিভিন্ন পরিপাক গ্রন্থি নিঃসৃত পাচক রসে উপস্থিত উৎসেচকগুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হলোজৈবিক পুষ্টির তৃতীয় পর্যায়টি হলো শোষণ। এই পর্যায়ে পরিপাকের ফলে উদ্ভূত বিভিন্ন সরল খাদ্য উপাদানগুলি ক্ষুদ্রান্ত্রে উপস্থিত রক্তবাহ ও লসিকাবাহের মধ্যে প্রবিষ্ট হয় এবং ক্ষুদ্রান্ত্রের ভেতরে উপস্থিত ভিলাই নামক এক প্রকার গঠন, আঙুলের মতো দেখতে তোমরা দেখতে পাচ্ছ, এই গঠনটি এই শোষণ কার্যের ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে। এইখানে এই অ্যানিমেশনটিতে দেখা যাচ্ছে ক্ষুদ্রান্ত্রের অন্তর্গাত্রে এই যে কোষগুলি রয়েছে এবং কোষের উপরের দিকে এই ছোট ছোট যে জিনিসগুলি দেখা যাচ্ছে এগুলি হলো ভিলাই। এদের মাধ্যমে শোষণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ভিলাই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আরও জানব সাবটপিক নাম্বার 7 আলোচনার সময়। হলোজৈবিক পুষ্টির পরবর্তী পর্যায় অর্থাৎ চতুর্থ পর্যায়টি হলো আত্তীকরণ। এই পর্যায়ে যে বিভিন্ন শোষিত খাদ্যবস্তুগুলি রয়েছে সেগুলি রক্ত এবং লসিকার মাধ্যমে দেহের বিভিন্ন কলাকোষে পরিবাহিত হয় এবং সেখানে সেই কোষের প্রোটোপ্লাজমের অঙ্গীভূত হয়। এই প্রক্রিয়াটি আগের 3টি পর্যায়ের মতো নয়, কারণ আগের 3টি পর্যায়ে আমরা দেখেছি সেগুলি সম্পন্ন হয় পৌষ্টিক নালীর ভিতরে, কিন্তু এই পর্যায়টি সম্পন্ন হয় পৌষ্টিক নালীর বাইরে বিভিন্ন কলাকোষে। হলোজৈবিক পুষ্টির পরবর্তী তথা পঞ্চম এবং সর্বশেষ পর্যায়টি হলো বহিষ্করণ। এই পর্যায়ে দেহের মধ্যে বিভিন্ন অপাচ্য খাদ্যবস্তু দেহের বাইরে নির্গত হয়। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে বৃহদান্ত্র বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে তোমরা অ্যানিমেশনের সাহায্যে দেখতে পাচ্ছ যে কিভাবে এই অপাচ্য বস্তু দেহের বাইরে নির্গত হচ্ছে। এই যে অংশটি, এই অংশটিকে বলা হয় মলাশয় এবং নিচের এই অংশটি যেখান থেকে ফাইনালি এই পদার্থটি দেহের বাইরে নির্গত হচ্ছে তাকে বলা হয় পায়ু। বহিষ্করণ প্রক্রিয়াটি সম্পন্ন করার ক্ষেত্রে মলাশয় এবং পায়ু দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা আলোচনা করব পরবর্তী সাবটপিক অর্থাৎ সাবটপিক নাম্বার 4 পৌষ্টিক তন্ত্র। প্রথমেই আমরা জেনে নেব পৌষ্টিক তন্ত্র কাকে বলে অর্থাৎ পৌষ্টিক তন্ত্রের সংজ্ঞাটা ঠিক কী। পৌষ্টিক তন্ত্র হলো মানব ও অন্যান্য উন্নত প্রাণীদেহে উপস্থিত
খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণে সাহায্যকারী বিভিন্ন অঙ্গের সমন্বয়ে গঠিত একটি বিশেষ অঙ্গতন্ত্র। চলো এবার আমরা জেনে নেই পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলি সম্পর্কে। প্রথম অংশটি হলো মুখছিদ্র বা মুখবিবর, দ্বিতীয় অংশটি হলো গলবিল, তৃতীয় অংশটি হলো গ্রাসনালী, চতুর্থ অংশটি হলো পাকস্থলী, পঞ্চম অংশ ক্ষুদ্রান্ত্র, ষষ্ঠ অংশ বৃহদন্ত্র এবং সপ্তম অংশ হলো পরিপাক গ্রন্থিসমূহ। এক্ষেত্রে মনে রাখতে হবে যে 1 নম্বর থেকে 6 নম্বর এই অংশগুলি এরা একত্রে গঠন করে পৌষ্টিক নালী, এবং সপ্তম যেটি রয়েছে অর্থাৎ পরিপাক গ্রন্থিসমূহ, সেই পরিপাক গ্রন্থি এবং পৌষ্টিক নালী এই দুটি একত্রে গঠন করে পৌষ্টিকতন্ত্র। এসো এবার আমরা ছবিতে দেখে নেই পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলি। এখানে দেখা যাচ্ছে, দেখো, মুখছিদ্র ও মুখবিবর, তারপরে এই অংশটি গলবিল, এটি গ্রাসনালী, তারপরে চলে আসছে পাকস্থলী, পাকস্থলীর পরে আসছে ক্ষুদ্রান্ত্র, এটি হলো বৃহদন্ত্র, তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরিপাক গ্রন্থি, যেমন এটি হলো যকৃৎ এবং এটি হলো অগ্নাশয়। এছাড়া মুখের ভিতরে বিভিন্ন লালা গ্রন্থি উপস্থিত, সেগুলিও এক প্রকারের পরিপাক গ্রন্থি। চলো এবার আমরা জেনে নেই পৌষ্টিকতন্ত্র তথা পৌষ্টিক নালীর প্রথম অংশটি সম্পর্কে, অর্থাৎ মুখছিদ্র ও মুখবিবর। মুখের সামনের যে ছিদ্র বা ওপেনিং তাকেই বলা হয় মুখছিদ্র, এবং তার ঠিক পিছনের যে প্রকোষ্ঠ বা গহ্বরটি তাকে বলা হয় মুখবিবর। এই মুখছিদ্রের মাধ্যমেই প্রাণী দেহে খাদ্য গ্রহণ করে। এই মুখছিদ্রের মধ্যে কি থাকে, মুখবিবরের মধ্যে কি থাকে আমরা একটু দেখে নিই। মুখবিবরের মধ্যে থাকে একটি মাংসল জীব এবং 3 প্রকারের লালা গ্রন্থি। এই লালা গ্রন্থিগুলি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পরিপাক গ্রন্থি সম্পর্কে আলোচনার সময়। এছাড়াও মুখের ভিতরে ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালে থাকে 4 প্রকারের দাঁত। এই 4 প্রকারের দাঁত হল কৃন্তক বা ইনসাইজার, ছেদক বা ক্যানাইন, পুরঃপেশক বা প্রিমোলার এবং পেশক বা মোলার। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 প্রকারের দাঁত দেখানো হয়েছে: কৃন্তক, ছেদক, পুরঃপেশক এবং পেশক। মানুষের চোয়ালের ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালের অর্ধাংশে কতগুলি কি প্রকারের দাঁত রয়েছে তার যে সাংকেতিক প্রকাশ তাকেই বলা হয় দন্ত সংকেত। এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের দন্ত সংকেতটি। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালের প্রতিটি অর্ধাংশে ইনসাইজার বা কৃন্তক আছে 2টি করে, ক্যানাইন বা ছেদক আছে 1টি করে, প্রিমোলার বা পুরঃপেশক আছে 2টি করে এবং মোলার বা পেশক দাঁত আছে 3টি করে। চলো এবার আমরা জেনে নেই মুখছিদ্র বা মুখবিবরের গুরুত্ব, পুষ্টি প্রক্রিয়া এর গুরুত্ব সম্পর্কে। মুখছিদ্র বা মুখবিবরের কথা বলতে প্রথমেই আসে লালা গ্রন্থির কথা। লালা গ্রন্থিগুলি যেমন আমি আগে বললাম, এগুলি বিভিন্ন পরিপাক গ্রন্থি, এবং এদের থেকে নিঃসৃত যে লালারস, সেই লালারস খাদ্যকে একটি মণ্ডে পরিণত করে এবং সেই লালারসে উপস্থিত বিভিন্ন উৎসেচক শর্করা জাতীয় খাদ্য উপাদানের পরিপাকে সাহায্য করে। তার পাশাপাশি আমরা জানি মুখবিবরে দাঁত উপস্থিত থাকে। এই দাঁতের কাজ হচ্ছে যান্ত্রিক পরিপাক, অর্থাৎ বিভিন্ন প্রকারের দাঁত বিভিন্নভাবে খাদ্যকে চর্বণ করতে সাহায্য করে। যেমন ইনসাইজার খাদ্যকে কাটতে সাহায্য করে, ছেদক বা ক্যানাইন খাদ্যকে ছিঁড়তে সাহায্য করে এবং প্রিমোলার বা পুরঃপেশক এবং মোলার বা পেশক খাদ্যকে পেষণ করতে অর্থাৎ গুঁড়ো করতে সাহায্য করে। তাছাড়া মুখের মধ্যে আরেকটি উপস্থিত বস্তু হলো জিভ। জিভে উপস্থিত স্বাদ কোরক আমাদের খাদ্যের স্বাদ গ্রহণে সাহায্য করে। তাছাড়া খাদ্য গলাধ্যকরণের ক্ষেত্রেও জিভ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৌষ্টিক নালীর পরবর্তী অংশটি হলো গলবিল। এই অংশটি মুখবিবর এবং গ্রাসনালীর মধ্যে অবস্থিত। এই অংশটির মধ্যে 2টি ছিদ্র থাকে, গ্লটিস এবং গ্যালেট। গ্লটিস ছিদ্রটির মাধ্যমে গলবিল শ্বাসনালীর সঙ্গে যুক্ত থাকে এবং গ্যালেট ছিদ্রের মাধ্যমে এটি গ্রাসনালীর সঙ্গে যুক্ত থাকে। খাদ্য গলাধ্যকরণের সময় এই শ্বাসনালীর ছিদ্র বা গ্লটিস ছিদ্রটি এপিগ্লটিস নামক একটি ঢাকনা দ্বারা আবৃত হয়। খাদ্যবস্তু মুখবিবর থেকে গ্রাসনালীতে পরিবাহিত হয় এই গলবিলের মাধ্যমেই। পুষ্টি প্রক্রিয়ায় গলবিলের ভূমিকা বলতে এইটি। পৌষ্টিক নালীর পরবর্তী অংশটি হলো গ্রাসনালী। এটি একটি পেশিবহুল নালী যা
গলবিল থেকে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত থাকে এবং খাদ্যবস্তু মুখবিবর এবং গলবিল থেকে পাকস্থলীতে যে পাস করে পরিবাহিত হয় সেটি এই গ্রাসনালীর মাধ্যমেই পরিবাহিত হয়। এর দৈর্ঘ্য প্রায় 25 সেন্টিমিটার। পৌষ্টিক নালীর পরবর্তী অংশটি হল পাকস্থলী। এটি একটি যে আকৃতির পেশিবহুল থলি বিশেষ এবং এর আয়তন প্রায় 1.5 লিটার। এটি কতগুলি অংশে বিভক্ত? মূলত 3টি অংশে বিভক্ত। প্রথম অংশটি যেটি গ্রাসনালীর সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় কার্ডিয়াক পাকস্থলী। কার্ডিয়াক কেন? কার্ডিয়াক মানে তো যা হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত। আসলে পাকস্থলীর 3টি ভাগের মধ্যে এই ভাগটি হৃৎপিণ্ডের নিকটবর্তী, সেই হিসাবে থেকে কার্ডিয়াক পাকস্থলী বলা হয়। দ্বিতীয় যে অংশটি সেটি হলো ফান্ডাস ও বডি এবং তৃতীয় তথা সর্বশেষ অংশটি অর্থাৎ যা ডিওডেনামের সঙ্গে যুক্ত তাকে বলা হয় পাইলোরাস বা প্রণালিকা। এবার আমরা জেনে নেব পুষ্টি প্রক্রিয়ায় পাকস্থলীর ভূমিকা সম্পর্কে। পাকস্থলীর ভিতরে খাদ্যবস্তু পাচকরসের সঙ্গে মিশ্রিত হয় এবং পাকস্থলীর পাচকরসে উপস্থিত বিভিন্ন উৎসেচকের দ্বারা প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যর আংশিক পরিপাক ঘটে। এছাড়া পাকস্থলীতে উপস্থিত থাকে প্যারাইটাল কোষ নামক এক প্রকারের কোষ যারা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। এই অ্যাসিড খাদ্যের সঙ্গে পাকস্থলীতে প্রবিষ্ট বিভিন্ন জীবাণু বা ব্যাকটেরিয়া ইত্যাদির বিনাশ সাধন করে। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরও একটি ভূমিকা রয়েছে, সেটি হলো পাকস্থলীর পাকরসে উপস্থিত বিভিন্ন উৎসেচকগুলি, বিশেষ করে প্রোটিন পরিপাককারী উৎসেচকগুলি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণেই পাকস্থলীতে একটি আম্লিক মাধ্যম সৃষ্টি হয় যাতে উৎসেচকগুলি যথাযথভাবে কাজ করতে সক্ষম হয়। পৌষ্টিক নালীর পরবর্তী অংশটি হল ক্ষুদ্রান্ত্র। পাকস্থলীর প্রণালিকা পাকস্থলী অংশ থেকে বৃহদান্ত্র পর্যন্ত বিস্তৃত 6 মিটার প্রায় 6 মিটার দীর্ঘ এই নালীকে বলা হয় ক্ষুদ্রান্ত্র। এটি 3টি অংশে বিভক্ত। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ 3টি অংশ 3টি আলাদা রং দিয়ে দেখানো হয়েছে। পাকস্থলী সংলগ্ন যে অংশটি ইউ আকৃতির, ইংরেজি ইউ আকৃতির, তাকে বলা হয় ডুওডেনাম। তার পরবর্তী অংশটি হলো জেজুনাম এবং সর্বশেষ অংশটি যা বৃহদান্ত্রের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় ইলিয়াম। অগ্নাশয় নালী এবং পিত্তনালী এই দুটি নালী উন্মুক্ত হয় ডিওডেনামের মধ্যে। ডিওডেনামের পরবর্তী 2 থেকে 3 মিটার লম্বা অংশটি হলো জেজুনাম এবং জেজুনামের পরবর্তী 3 থেকে 4 মিটার লম্বা অংশটি হলো ইলিয়াম। এই ইলিয়াম অংশটি মিলিত হয় বৃহদান্ত্রের সাথে। আচ্ছা, এবার আমরা একটু জেনে নিই ক্ষুদ্রান্ত্রের ভূমিকা পুষ্টি প্রক্রিয়ায়। ক্ষুদ্রান্ত্রের কী ভূমিকা রয়েছে? ক্ষুদ্রান্ত্রে উপস্থিত বিভিন্ন পরিপাক গ্রন্থি বা আন্ত্রিক গ্রন্থি থেকে এক প্রকার পরিপাক রস উৎপন্ন হয় যাকে বলে আন্ত্রিক রস বা সাক্কাস এন্টেরিকাস। এই সাক্কাস এন্টেরিকাস রসে উপস্থিত বিভিন্ন উৎসেচক বিভিন্ন প্রকার খাদ্যের পরিপাকে সাহায্য করে। পরিপাকের ফলে উৎপন্ন বিভিন্ন সরল খাদ্য উপাদান যেমন অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, সরল শর্করা এবং গ্লিসারল এগুলি ক্ষুদ্রান্ত্রে শোষিত হয় এবং এই শোষণের কাজে সাহায্য করে ভিলাই নামক একটি সংগঠন, যেটার কথা আমরা আগেও বলেছি এবং পরে আমরা শোষণ প্রক্রিয়া যখন আলোচনা করব তখন এর কথা আরও বিস্তারিতভাবে জানতে পারব। এছাড়াও জল, ভিটামিন, লবণ এবং সমস্ত ধরনের খাদ্য উপাদানের শোষণ এই ক্ষুদ্রান্ত্রে ঘটে থাকে। এছাড়াও ক্ষুদ্রান্ত্রে বিচলনের ফলে খাদ্যবস্তু পাকরসে উপস্থিত উৎসেচকের সঙ্গে ভালোভাবে মিশ্রিত হতে পারে। এখানে বলে রাখা ভালো যে ক্ষুদ্রান্ত্রের যে পরিপাক ক্রিয়া সেটা মূলত সম্পন্ন হয় ডিওডেনামের ভিতরে এবং যে শোষণ ক্রিয়া সেটি মূলত সম্পন্ন হয় জেজুনাম এবং ইলিয়ামের ভিতরে। ক্ষুদ্রান্ত্রের পরবর্তী অংশটি হলো বৃহদান্ত্র। ক্ষুদ্রান্ত্রের শেষ অংশ অর্থাৎ ইলিয়াম থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত 1 থেকে 1.5 মিটার লম্বা এই নালিকাকার গঠনটিকে বলা হয় বৃহদান্ত্র। এটি একটি পেশিবহুল গঠন এবং এটির প্রধানত 6টি অংশ রয়েছে। এই 6টি অংশ হলো সিকাম, আরোহী কোলন, অনুপ্রস্থ কোলন, অবরোহী কোলন, সিগময়েড কোলন এবং মলাশয় বা রেকটাম। এখানে ছবিতে তোমরা অংশগুলি দেখতে পাচ্ছ। এই অংশটি হলো সিকাম। এখান থেকে ঊর্ধ্বমুখী যে অংশটি উঠেছে তাকে বলা হয় আরোহী কোলন। তারপরে এই অনুভূমিক অংশটি এটি হলো অনুপ্রস্থ কোলন এবং শেষে নিম্নমুখী এই অংশটি হলো অবরোহী কোলন। এবং অবরোহী কোলনের পরে আমরা দেখতে পাচ্ছি একটি কিছুটা এস আকৃতির গঠন যাকে বলা হয় সিগময়েড কোলন
এবং তারপরে আছে মলাশয় এবং সর্বশেষে পায়ু, যার মাধ্যমে মল দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। এবার চলো আমরা জেনে নেই পুষ্টি প্রক্রিয়ায় বৃহদন্ত্রের ভূমিকাটা ঠিক কী। বৃহদন্ত্র হলো জল শোষণের প্রধান স্থান। দেহের মধ্যে বা পৌষ্টিকতন্ত্রের মধ্যে জল প্রধানত বৃহদন্ত্রেই শোষিত হয়। এছাড়াও বিভিন্ন খাদ্য উপাদান যেমন সামান্য পরিমাণ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি এগুলিরও শোষণ বৃহদন্ত্রের মধ্যে ঘটে থাকে। এছাড়া মল উৎপাদন বৃহদন্ত্রের একটি প্রধান ভূমিকা। দেহের অপাচ্য খাদ্যবস্তু সেগুলি মিউকাসের সাথে মিশ্রিত হয়ে মল উৎপন্ন হয়, যা তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যানিমেশনটিতে দেখানো হয়েছে কিভাবে দেহ থেকে নির্গত হয়ে যাচ্ছে। তো এই মল উৎপাদন এবং নিষ্কাশন এটিও বৃহদান্ত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও আমরা উল্লেখ করব যে বৃহদান্ত্রে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া যেমন কোলাই বা এস্চেরিচিয়া কোলাই ইত্যাদি ব্যাকটেরিয়া বাস করে এবং এরা বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন কে, বি ইত্যাদির সংশ্লেষ করে থাকে। পৌষ্টিক নালী সম্পর্কে আমাদের আলোচনা এখানেই শেষ। এবার চলো আমরা জেনে নিই পৌষ্টিকতন্ত্রের সর্বশেষ অংশটি সম্পর্কে, অর্থাৎ পরিপাক গ্রন্থি সমূহ সম্পর্কে। পরিপাক গ্রন্থি আমাদের দেহে 5 প্রকারের রয়েছে। সেগুলি হলো লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, পাক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। চলো এবার আমরা জেনে নেই লালা গ্রন্থি সম্পর্কে, যা একটি পরিপাক গ্রন্থি। আমাদের দেহে 3 প্রকার লালা গ্রন্থি রয়েছে, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার ও সাবলিঙ্গুয়াল। এখানে এই ছবিতে এই গ্রন্থিগুলির অবস্থান দেখানো হয়েছে। কানের ঠিক নিচে অবস্থিত প্যারোটিড গ্রন্থি, চোয়ালের নিচে অবস্থিত সাবম্যান্ডিবুলার গ্রন্থি এবং জিভের নিচে অবস্থিত সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই 3টি গ্রন্থি এক জোড়া করে উপস্থিত রয়েছে। এই গ্রন্থি থেকে যে রস উৎপন্ন হয় তাকেই আমরা বলি লালা বা লালা রস। এই লালা রসের ভূমিকাটা ঠিক কী? লালা রস খাদ্যবস্তুকে চিবোতে এবং নরম মণ্ড বানাতে সহায়তা করে। এছাড়া লালা রসে উপস্থিত থাকে টায়ালিন নামক এক প্রকার উৎসেচক, যা শর্করা জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। লালা রসে উপস্থিত থাকে লাইসোজাইম নামক এক প্রকারের উৎসেচক, যা খাদ্যের মধ্যে দিয়ে প্রবিষ্ট বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। এছাড়া লালা রসে থাকে টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ নামক একটি উৎসেচক, যা শ্বেতসারকে বিশ্লেষণ করে মিষ্টি মল্টোজ উৎপন্ন করে। এরপর আমরা চলে যাই পরবর্তী পরিপাক গ্রন্থি সম্পর্কে আলোচনাতে। পরবর্তী পরিপাক গ্রন্থিটি হলো যকৃৎ। এটি মধ্যচ্ছদার ঠিক নিচে এবং উদরগহ্বরের উপর দিকে অবস্থিত থাকে এবং এটি হলো দেহের বৃহত্তম গ্রন্থি। এই গ্রন্থিটি তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টি খণ্ডকে বিভক্ত, ডান খণ্ডক এবং বাম খণ্ডক। এই ডান খণ্ডকের নিচে থাকে পিত্তাশয় বা গল ব্লাডার, যা যকৃৎ থেকে উৎপন্ন পিত্ত বা বাইলকে সাময়িকভাবে সঞ্চিত রাখে। এবার আমরা জেনে নেই পুষ্টি প্রক্রিয়ায় যকৃতের ভূমিকা সম্পর্কে। যকৃতের প্রধান ভূমিকা হলো পিত্ত বা বাইল সংশ্লেষ করা। পিত্ত বা বাইলের মধ্যে উপস্থিত থাকে পিত্ত লবণ, যা স্নেহ পদার্থ জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। এছাড়া যকৃৎ ফ্যাট সঞ্চয় করে এবং শর্করা ও প্রোটিন সংশ্লেষেও ভূমিকা পালন করে। তার পাশাপাশি ভিটামিন এ, ডি, গ্লাইকোজেন ইত্যাদি কয়েকটি বস্তুর সঞ্চয়ও যকৃৎ সম্পন্ন করে থাকে। এরপর আমরা জানব অগ্নাশয় সম্পর্কে। এটি একটি পরিপাক গ্রন্থি। এই গ্রন্থিটি পাকস্থলীর ঠিক পিছন দিকে অবস্থিত এবং এটি একটি মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কেন? কারণ এর একটি অংশ থেকে উৎসেচক নিঃসৃত হয় এবং অন্য একটি অংশ থেকে হরমোন নিঃসৃত হয়, সেই কারণে একে বলা হয় মিশ্র গ্রন্থি। এই গ্রন্থিটির যে চওড়া অংশ, সেই চওড়া অংশটি থেকে একটি অগ্নাশয় নালী নির্গত হয় এবং যা ডুওডেনামে প্রবেশ করে এবং এই নালীর মাধ্যমেই অগ্নাশয় যে রস, পাক রস, তা ডুওডেনামে তথা ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। অগ্নাশয় রস এই নালীপথেই ক্ষুদ্রান্ত্রে তথা ডিওডেনামে প্রবেশ করে এবং সেখানে তা খাদ্যের সঙ্গে মিশ্রিত হয়। এই রসের মধ্যে উপস্থিত বিভিন্ন উৎসেচক যেমন অ্যামাইলেজ ও মল্টেজ, এগুলি অ্যামাইলোজ এবং মল্টোজ জাতীয় শর্করা পরিপাকে সাহায্য করে। অগ্নাশয় রস মধ্যস্থ উৎসেচক হলো ট্রিপসিন, যা হলো একটি প্রোটিওলাইটিক বা প্রোটিয়েজ জাতীয় উৎসেচক, যা কিনা প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। এছাড়াও অগ্নাশয় রসে থাকে
লাইপেজ জাতীয় উৎসেচক, যা লিপিড বা স্নেহ পদার্থ জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে থাকে। পাশাপাশি অগ্নাশয় রসের আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা হলো পাকস্থলী থেকে যে পাকরস ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে, HCl এর আধিক্যের কারণে এই রসটি আম্লিক প্রকৃতির হয়ে থাকে এবং ক্ষুদ্রান্ত্রে এই অগ্নাশয় রস এই আম্লিক পাকরসকে প্রশমিত করে, কারণ অগ্নাশয় রস নিজে হলো ক্ষারীয় প্রকৃতির। এরপর আমরা জেনে নিই পরবর্তী পরিপাক গ্রন্থিগুলি সম্পর্কে, অর্থাৎ পাক গ্রন্থি ও আন্ত্রিক গ্রন্থি। পাক গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড হলো পাকস্থলীর অন্তর্গাত্রে উপস্থিত এক প্রকার পরিপাক গ্রন্থি। এই গ্রন্থি নিঃসৃত পাচক রসে প্রোটিয়েজ এবং লাইপেজ জাতীয় উৎসেচক উপস্থিত থাকে, যা প্রোটিন এবং ফ্যাট বা স্নেহ পদার্থ জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। এছাড়াও এই গ্রন্থিতে উপস্থিত থাকে প্যারাইটাল কোষ নামক এক প্রকারের কোষ, যা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে এবং যেমন আমরা আগেও বলেছি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের মাধ্যমে পাকস্থলীতে প্রবিষ্ট বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। তার পাশাপাশি এই অ্যাসিডটি পাকস্থলীর ভিতরে একটি আম্লিক মাধ্যম তৈরি করতে সাহায্য করে, যা পাকস্থলীর পাচকরসে উপস্থিত উৎসেচকগুলির কাজ করার পক্ষে প্রয়োজনীয়। এরপর আমরা চলে আসি আন্ত্রিক গ্রন্থির কথায়। আন্ত্রিক গ্রন্থিগুলি উপস্থিত থাকে ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে। এই গ্রন্থিগুলি নিঃসৃত যে পাচক রস তাকেই বলা হয় আন্ত্রিক রস বা সাক্কাস এন্টেরিকাস। এই রসের মধ্যে যে উৎসেচকগুলি উপস্থিত থাকে তারা প্রোটিন, ফ্যাট এবং প্রধানত শর্করা জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। আমাদের আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ধরনের আরও ভিডিওর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করো।